2 টাকার প্যারাসিটামল অথবা গ্যাসের জন্য 2 টাকার রেনিটেড ওষুধ খালি যত রকম গ্যাসই ছিল সারি যেত। কিন্তু এখন তো আছে কত পাওয়ারফুল ওষুধ খাওয়াচ্ছে, তারপরে গ্যাস যাচ্ছে না। ঠিক ওই পরিমাণে আমাদের ওষুধের পার্সেন্টেজ হচ্ছে হয়তো কোম্পানি দিচ্ছে না। বিষ একবার ব্যবহার করলে সব রকম পোকা মারা গেছে। এখন ডাক্তারের মধ্যে ওই সর্দির ওষুধ নাও, ও পেট খারাপের ওষুধ নাও, ওই জ্বর ওষুধ নাও, অ্যান্টিবায়োটিক কত রকম ওষুধ দেওয়া লাগে। কিন্তু এই পোকার ক্ষেত্রেও তাই, পোকা তো একরকম না, বিভিন্ন রকম পোকা। এই এত রকম পোকার ওষুধ আপনি চাষি দেবে কিভাবে? চাষির কোনো কাম হয়ে আছে? আপনার পাটের দাম নাই, ধানের দাম নাই, অন্যান্য আনুষঙ্গিক ফসলের দাম নাই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। দর্শক, আমি এই মুহূর্তে মাঠের মধ্যে অবস্থান করছি এবং আমার পাশে কিন্তু 2 জন কৃষককে আমরা দেখতে পাচ্ছি। এখন চলছে ধান রোপণের প্রস্তুতির সময়, বিশেষ করে এখন আষাঢ় মাস এবং এই আষাঢ়ে যে ধান, সেই ধান রোপণের কাজে কিন্তু বিশেষ করে চারা বিশেষ করে এখন প্রস্তুত করতে হয় এবং কৃষকরা কিন্তু সেই কাজটাই তারা কিন্তু কাজটা করছে। তো আমি এই কৃষকের সুখ দুঃখের কথা যেহেতু ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আমাদের দেশে কৃষক কিন্তু প্রাণ, এবং সেই কৃষকের কথা কিন্তু সাধারণত আমাদের যারা কিন্তু সেইভাবে কিন্তু মূল্যায়ন কিন্তু হয় না, এবং সরকার কিন্তু এই কৃষকদেরকে নিয়ে কিন্তু তারা কিন্তু সরকার কিন্তু অনেক কিছু কৃষকদের কিন্তু দেয় এবং উদ্যোগও গ্রহণ করে, কিন্তু মাঠ পর্যায়ে এসে কিন্তু সেই কার্যক্রম কিন্তু একেবারেই মুখ থুবড়ে পড়ে যায়। তো আমি 2 জন কৃষক আছে এবং তাদের কাছে একটু কথাগুলো জানার জন্য চেষ্টা করব যে এই যে তারা যে ধান রোপণ করছে, আসলে এই কাজটা করতে তাদের কতটুকু খরচ হয় এবং কতটুকু শ্রম তাদেরকে দিতে হয়, তো সেটা একটু তাদের মুখ থেকে কতগুলো শুনি। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম। জহরুল ইসলাম। তো আপনি তো একজন প্রান্তিক কৃষক। তো এই যে এখন তো আপনি তো দেখলাম ওখানে আপনি চারা রোপণের করছেন আর কি। তো বলবেন যে এই যে বিশেষ করে আষাঢ় মাসে যে ধানটা রোপণ করবেন, এটা খরচ কেমন কি হয় আপনাদের? খরচ ভালোই হয়, মোটামুটি খরচ হয় বিঘি ভুঁই 1000 টাকা করে খরচ হবে বেতন। 1000 টাকা? 1000 টাকা বেতন। আচ্ছা, তারপরে লাগাইনি টাগাইনি দিয়ে অনেকই খরচ হয় আর কি। অনেক খরচ হয়। ধানের মধ্যে লস। এখন আমার কীটনাশকের যে পরিমাণের দাম, এই ওষুধের তো কোনো কাজ হয় না। বীজ দিলে পোকা দেওয়া আছে যে 1 সপ্তাহ পরে আবারও যাতায়, মানে আগে যে একবার বীজ দিলেই বা 2বার বীজ দিলে পুরো ফসলটা উঠে আসছে, এখন সেই ইয়ে নাই। এখন প্রচুর খরচ, লেবারের খরচ, ধানের বীজের খরচ বেশি। আপনার চাষাবাদ, আপনার আছে চাষের খরচ, জমি আছে, এই ধানের জমি লিজের খরচ আছে, প্রচুর খরচ আছে, তাতে ধান আবাদে লস হয়। লস। আচ্ছা, আপনি যে এই যে কষ্টের কথাগুলো একটু বললেন আর কি, একটু পাশে আসবেন আর কি। আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই কাজটা যেহেতু আপনারা করেন, আসলে আপনাদের এই শোনার মতন কি কেউ লোক নাই? না, কৃষকের দুঃখ বোঝার মতো কেন? আপনাদের জন্য তো সরকার তো অনেক কিছু আর কি না, বরাদ্দ করে। সরকার আমাদের কৃষক পর্যায়ে আসে না। আসে না? আমাদের এই দুঃখ যে সরকার আমার পাশে এসে একটু যদি আমার দাঁড়াইতো, একটু সহযোগিতা করতো, তাহলে আমরা সোনার বাংলাদেশে আমরা গড়ি দিতে পারতো এই মাঠে তিনি। হ্যাঁ, আপনারা তো সোনার বাংলাদেশে আপনার যে একেবারে যে খাবারগুলো আপনারা যে তৈরি করেন, সেই খাবারগুলো মূলত আপনাদের মাধ্যমে আমরা কিন্তু পাই আর কি। তো সেটা হচ্ছে এই জন্য বলা হয় কৃষক হচ্ছে আমাদের দেশের জন্য প্রাণ। সেই প্রাণ যদি না থাকে তাহলে তো সবকিছুই আর কি সমস্যা আর কি। তো সেক্ষেত্রে আমরা যেগুলো কৃষকের বিশেষ করে আপনার যে ইউনিয়ন ভিত্তিক যে আপনাদের যে কৃষি উপসহকারী যে সমস্ত কর্মকর্তাগুলো আছে, বিশেষ করে আপনাদের সাথেই তো তাদের কাজ, কিন্তু তারা কি আপনাদের কোনো খোঁজ খবর বা না খোঁজ খবর নেয় না। এগুলো হচ্ছে দলীয় ভাবে কিছু কিছু লোকের হয়তো সুবিধা দেয়, তাছাড়া মূলত চাষি যারা তাদের কাছে আসে না। আচ্ছা, এই যে দলীয় কথাটা যেটা বললেন, আসলে কি দলীয় ভাবে সবকিছু আপনাদের জন্য হয়? মানে একজন যে কৃষক যে ন্যায্য পাওনাটা, সেই পাওনা কি আসলে কি পায় না? তার মানে আপনারা কি পান না? না, আমরা পাই। কিন্তু আপনারাই তো কৃষক। এই যে আপনার কয় বিঘা জমিতে আছে ধান রোপণ করছেন আপনি? 5 বিঘে। 5 বিঘা জমিতে। আচ্ছা, আর আপনি কয় বিঘে? আমারও 4 বিঘে। তো এটা তো একেবারে নিজস্ব জমি। নিজস্ব কিছু লিজ আছে, আরো লিজ আছে। এই যে নিজস্ব যে জমিগুলো আপনার যে কর্ষণ মাধ্যমে এগুলো করেন আর কি, তাহলে মানে আপনারা তো অধিকার পাওয়ার। আপনি ঠিকই বলছেন, কিন্তু আমরা আসলে পাইনি। আমরা পাইনি। মানে এটা কি আপনাদের একটা অ্যাকচুয়ালি একটা ক্ষোভের সাথে কি বলছেন এই কথাটা নাকি? না পালিয়ে তো মিথ্যে কথা বলি না। চাষাবাদে আপনি দেখেন 1 বিঘা জমি 15 মণ ধান হয়, ভালো যদি 15 মণ ধান। আচ্ছা,
তো এই কি একবার কীটনাশক দিতে গেলে 1000 টাকা খরচ হয়, তাতে 15 বার 10-15 বার কীটনাশক না দিলে আমার ধান না হচ্ছে বাড়িতে আসে না। তো তাহলে হচ্ছে অনেক খরচ আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের কাছে একটু জানতে চাই, আপনার এই যে অতিরঞ্জিত আমরা যেটা মনে করি যে এখন যেটা প্রতিটা মানুষ এটা জেনে গেছে যে আসলে সার বা ওষুধ না দিলে আসলে কোনো ফসলই হয় না, এবং সেক্ষেত্রে আপনারাও এর প্রতি বেশি আসক্ত, বিশেষ করে সার দিচ্ছেন এবং অতিরিক্ত ওষুধ দেন, কেন দেন এগুলো বলেন তো একটু? আগে করে কিন্তু কৃষকরা কিন্তু এটা কিন্তু না, এগুলো আমরা আবাদ করেছি। আচ্ছা, যে একবার অথবা আমি এমন আবাদ করেছি যে কোনো কীটনাশক ছাড়াই আছে আমার আবাদ উঠে আসছে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এই দীর্ঘ 3-4 বছর হলো এর থেকে আর আছে কীটনাশক ছাড়া কোনো ব্যবস্থাই নাই। মানে মহামারী আকারে যে পোকা লাগে, পোকার কীটনাশক ছাড়া কোনো উপায় নেই। কীটনাশক দিয়েও আছে হয় না, এমন অবস্থা। আচ্ছা, খুবই সমস্যা। কি সারের দাম বেশি, আবার আছে আচ্ছা, কীটনাশক এর দাম বেশি। পেছনে আসলে মূল কেন যে এত ওষুধ বা এত সার ব্যবহার করছেন তারপরে কাজ হচ্ছে না, না হওয়ার কি জানি? আসলে কি নিম্নমানের বিলা বা ওষুধ কোম্পানি যারা আছে তারা কি ভেজাল তৈরি করছে? হ্যাঁ, অবশ্যই। এর আমি বাস্তব প্রমাণ। হ্যাঁ। 2 টাকার প্যারাসিটামল অথবা গ্যাসের জন্য 2 টাকার রেনিটেড ওষুধ খালি যত রকম গ্যাসই ছিল সারি যেত। কিন্তু এখন তো আছে কত পাওয়ারফুল ওষুধ খাওয়াচ্ছে, তারপরে গ্যাস যাচ্ছে না। ঠিক ওই পরিমাণে আমাদের ওষুধের পার্সেন্টেজ হচ্ছে হয়তো কোম্পানি দিচ্ছে না। বিষ একবার ব্যবহার করলে সব রকম পোকা মারা গেছে। এখন ডাক্তারের মধ্যে ওই সর্দির ওষুধ নাও, ও পেট খারাপ ওষুধ নাও, ওই জ্বর ওষুধ নাও, অ্যান্টিবায়োটিক দাও, কত রকম ওষুধ দেওয়া লাগে। কিন্তু এই পোকার ক্ষেত্রেও তাই। পোকা তো একরকম না, বিভিন্ন রকম পোকা। এই এত রকম পোকার ওষুধ আপনি চাষি দেবে কিভাবে? চাষির কোনো কাম হয়ে আছে? আপনার পাটের দাম নাই, ধানের দাম নাই, অন্যান্য আনুষঙ্গিক ফসলের দাম নাই, তো কিভাবে মানুষ চলবে? তো কোনো ব্যবস্থা তো নাই দেশ। প্রিয় দর্শক, একটা বিষয় কিন্তু আমি খুব ক্লিয়ার হলাম এবং আপনাদেরকে খাতে যে শেয়ার করি যে এই যে নিম্নমানের যে আসলে বাজারে কিন্তু সয়লাভ হয়ে গেছে বিভিন্ন কীটনাশক এবং অন্যান্য যেগুলো আর কি। তো যার প্রেক্ষিতে এই যে কৃষক, শুধুমাত্র এই 2 জন কৃষক না, অনেক কৃষক কিন্তু তারা কিন্তু এই অতি মাত্রায় যেগুলো সার বা ওষুধ যেগুলো ব্যবহার করে, কিন্তু সেই ওষুধ কিন্তু সঠিকভাবে কার্যকারিতা হয় না। আর না হওয়ার পেছনে মূল কারণে আমি যদি বলি সেটা হচ্ছে অতি নিম্নমানের। কিন্তু এই যে নিম্নমানের সার ওষুধগুলো যেগুলো বাজারে যেটা সয়লাভ হয়ে গেছে, সেই ব্যাপারে কিন্তু আসলে সঠিক কোনো তদারকি না হওয়ার কারণে কিন্তু হয়তো বা এমন হচ্ছে। তো সেক্ষেত্রে কৃষকদের কাছে যেহেতু এরা কিন্তু যেহেতু প্রতিনিয়ত এই যে সার যেখান থেকে কিনছে, তারা তাদের সাথে যেহেতু কানেক্টেড, তারা আসলে কি বলে সেটা আরো একটু শুনি আর কি। আচ্ছা, আপনারা তো বিভিন্ন দোকানতে যেহেতু এই কৃষকগুলো মানে সারগুলো কেনেন বা ওষুধগুলো কেনেন, কিন্তু আপনাদের কখনো কি তাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমি তো আপনার কাছে এই যে পণ্যটা কিনলাম আর কি, বা এই যে ওষুধটা নিলাম আর কি, কিন্তু সেই ওষুধটা কিন্তু কাজে লাগছে না, আসলে আপনি এত নিম্নমানেতে কেন দিচ্ছেন? এগুলো ওদের ব্যবসা, ওরা তো ব্যবসা করে, প্রফিটটা বেশি আসছে চাষির কাজ বেশি টাকায় কিন্তু বেশি। আপনি ওরা বলছেও যে বীজ দিলে আছে 20 দিনের ভিতরে আছে আপনার পোকা লাগবে না, মোটামুটি দিলে আছে ফসল উঠে আসবে। অথচ তাদের কথা মানে ব্যতিক্রম, ও কোনো ফলই আসে না। এই হলো সমস্যা। তাদের প্রফিটের জন্য এগুলো আছে, তারা ব্যবসা করছে, এটি ভালো নাও, চাষিরা তো অত বোঝে না, কিন্তু তারপরে তো নিচ্ছেন। হ্যাঁ, উপায় না। এখন বলছে ভালো, আমি এটি ব্যবহার করলাম, আমি ফল পেলাম না, এটি যদি পাই এই আশা কিন্তু করছে। কিন্তু আসলে মূলত ওষুধের পার্সেন্টেজ আমার মনে হয় নাই, দেয় না, একেবারে 0%, 0, কোনো ফলই আসে না। তার মানে এটা কি অ্যাকচুয়ালি ব্যবসা, যারা এই কাজগুলো করছে একদম ব্যবসার উপর, অসাধু যে সমস্ত ব্যবসায়ী কোম্পানিগুলো, এগুলো আর কি একদম সঠিক কথা। সেই ক্ষেত্রে এখন এদের ব্যাপারে আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? অনেক ক্ষেত্রে বলছে যে এই ওষুধটা এত মাত্রা দিলে ডোজ হবে, অথচ মানে কাজ করার জন্য আমরা ডবল ওষুধ দিচ্ছি। মানে 1 পাতা দিলে আমরা সেই ক্ষেত্রে 2 পাতা দিয়ে এই ধরনের কাজ করি আমরা ফসল তুলে আনছি, অথচ আমাদের খরচ প্রচুর আকারে হচ্ছে। এই হলো আমাদের সমস্যা। আসলে পরিপূর্ণ ওষুধ বা সঠিক মাত্রা ওষুধ যদি দেয় তাহলে কিন্তু কাজ হয়, আসলে সেই ওষুধ তো নাই। প্রিয় দর্শক, আরেকটা কথা আমি ক্লিয়ার হলাম এবং বিষয়টা বুঝতে পারলাম যে আসলে আমরা বাজারে যে সমস্ত সবজি বা অন্যান্য যে ফসলগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু অতি মাত্রায় ওষুধ ব্যবহার করে, যেটা আমরা ইদানিং বলে থাকি। কিন্তু এর মূল কারণে হচ্ছে এই যে কৃষকরা কিন্তু বলছেন যে আমরা তো সাধারণত কম খরচ এবং কম ওষুধ সার প্রয়োগ করলেই আমাদের কিন্তু জন্য ভালো হয়, কিন্তু এই কাজটা করতে যে কিন্তু তারা কিন্তু ফল পাচ্ছে না। কেন দিতে হচ্ছে বেশি? যে তারা যে ওষুধটা প্রয়োগ করছে সেই ওষুধে সেটা কাজ হচ্ছে না। আসলে কাজ হবে কেন? কাজ না হওয়ার পেছনে
মূল কারণই হচ্ছে যে নিম্নমানের, অর্থাৎ এর যে গুণাগুণিতা থাকার দরকার ছিল, যে ওষুধের ভিতরে যে পোকার জন্য যে ওষুধটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই ওষুধটা ব্যবহার করে কিন্তু পরে কিন্তু সেই ওষুধ কিন্তু কোনো কাজ হচ্ছে না, যার প্রেক্ষিতে তারাও কিন্তু নিরুপায় হয়ে, এই সমস্ত কৃষকরা কিন্তু অতি নিরুপায় হয়ে কিন্তু তারা কিন্তু এই ওষুধ কিন্তু বারবার তারা কিন্তু দিচ্ছে কিন্তু, এবং আমরা কিন্তু যারা ভুক্তভোগী, যারা ভোক্তা, আসলে আমরা অতিরঞ্জিত সার কীটনাশক আমরা ব্যবহার করা, আমরা কিন্তু সবজি কিন্তু খাচ্ছি। আর খাওয়ার পিছনে শুধুমাত্র দায়ী কিন্তু আমরা কিন্তু কৃষককেই কিন্তু করে থাকি, যে কৃষকরা কিন্তু এই ফসল উৎপাদন করে তারা কিন্তু এই যে ওষুধ ব্যবহার করছে, সার ব্যবহার করছে, কিন্তু আসলে কি এরাই দায়ী? এরা দায়ী নয়। আমি মনে করি এদের যে কথা, সেই কথার সাথে যদি যুক্ত করতে যদি আপনাদের সাথে চাই, এই যে বাজারে যে সমস্ত বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকগুলো আমরা কিন্তু ব্যবহারে আমরা দেখে থাকি, আসলে এটি অতি নিম্নমানের, এবং যার প্রেক্ষিতে সরকারি কোনো সঠিক নির্দেশনা বা সঠিক কোনো তদারকি না হওয়ার কারণে এই সমস্ত অসাধু যারা ব্যবসায়ী আছে, বিশেষ করে নিজেদেরকে ফয়দা লোটার স্বার্থে কিন্তু এই ব্যবসা কিন্তু তারা করছে। সেক্ষেত্রে এখনই আমি মনে করি সরকার উচিত হবে এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে, বিশেষ করে যারা এই কাজগুলো করছে, গুণগত মান যাচাই বাছাই না করে কিন্তু তারা কিন্তু এই প্রোডাক্ট কিন্তু তারা কিন্তু বাজারজাত করে আসছে, এবং বাজারজাত করার কারণে কিন্তু এই কৃষকদের হাতে কিন্তু তারা কিন্তু ব্যবহার হচ্ছে, এবং ব্যবহার হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু তার ভুক্তভোগী। সেক্ষেত্রে এখনই উচিত হবে এই কীটনাশক যারা বা এই ওষুধ যারা কোম্পানিগুলো আছে তাদের বিরুদ্ধে সরকারিভাবে অতি দ্রুত একটু পদক্ষেপ নেওয়া, তাহলেই কিন্তু আমরা কিন্তু অদূর ভবিষ্যৎ কিন্তু আমরা কিন্তু এই যে কৃষকদের কাছ থেকে যে ফসলগুলো আমরা বা সবজিগুলো আমরা আবাদ করবার, যেগুলো আমরা সরাসরি খাচ্ছি, বিষ মুক্ত খাবার কিন্তু আমরা তখনই খেতে পারবো যখন এই কাজগুলো বা বাজার থেকে এই জাতীয় কাজগুলো যখন উঠে যাবে। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে দুজন কৃষক আছে, দুজন কৃষক প্রান্তিক যারা কৃষক আছে, তাদের কথা কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।